আজকের দিনে টাকা পয়সা নিয়ে চিন্তা নেই এরকম মানুষ বোধহয় পাওয়াই মুশকিল, তাই না? একদম। কখনো আয় ব্যয়ের হিসেব মেলে না, তো কখনো আবার এইসব জটিল ইনভেস্টমেন্ট প্ল্যান স্কিম মাথা গুলিয়ে যায়। ঠিক। আর অবসরের চিন্তা তো আছেই। আছেই তো। এই সবের মধ্যে একটা দিশা খুঁজে পাওয়া, সেটাই তো আসল। আর সেই জন্যই আমরা আজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির একটা আর্থিক শিক্ষার গাইড থেকে কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। বাহ, খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, উদ্দেশ্যটা হলো এই পার্সোনাল ফিন্যান্সের বেসিক কিছু জিনিস, যেমন ধরুন সঞ্চয়, বিনিয়োগ, পরিকল্পনা, এই প্রাথমিক ব্যাপারগুলো একটু বুঝে নেওয়া, যাতে আমরা সবাই একটু আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারি। দারুণ। আচ্ছা, তাহলে প্রথমেই যেটা সবার মনে আসে, এই সঞ্চয় আর বিনিয়োগ, এই দুটো কি একই জিনিস? অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন। খুব ভালো পয়েন্ট। দেখুন, সহজ করে বললে, যা রোজগার করছেন সেখান থেকে খরচগুলো বাদ দিন, যা পড়ে রইল ওটাই সঞ্চয়। আচ্ছা। এটা সাধারণত রাখা হয় ছোটখাটো প্রয়োজনে বা হঠাৎ কোনো দরকার পড়লে, ইমার্জেন্সির জন্য। যেমন ধরুন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকাটা রাখলেন। ঝুঁকি বলতে গেলে প্রায় নেই, আর যখন চাইবেন সহজেই তুলতে পারবেন। এর লিকুইডিটি বা তারল্য খুব বেশি। বুঝলাম। আর বিনিয়োগটা তাহলে কি? সঞ্চয়ের পরের ধাপ? হ্যাঁ, বলতে পারেন। বিনিয়োগ হলো ওই জমানো টাকাটাকে এমনভাবে কাজে লাগানো যাতে সময়ের সাথে সাথে সেটার দাম বাড়ে বা তা থেকে একটা নিয়মিত আয় আসতে থাকে। যেমন ধরুন শেয়ার কিনলেন, মিউচুয়াল ফান্ডে রাখলেন, বা ধরুন সোনা, জমি, এইসব। এর লক্ষ্যটা সাধারণত একটু লম্বা সময়ের জন্য হয়। ও আচ্ছা, বাড়ি কেনা বা ছেলেমেয়ের পড়াশোনা, অবসর, এইসব। একদম, এই ধরনের বড় লক্ষ্য পূরণের জন্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বিনিয়োগে কিন্তু ঝুঁকি থাকে। আর সঞ্চয়ের মতো যখন খুশি টাকা তুলে নেওয়া সবসময় যায় না, তারল্যটা একটু কম। তার শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, তাকে খাটিয়ে বাড়াতেও হবে। কিন্তু এই যে বললেন ঝুঁকি আছে, এখানেই তো অনেকে একটু ভয় পান, ভাবেন তার চেয়ে টাকাটা সেভিংসে থাকাই তো ভালো। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু দেখুন, না জেনে ঝুঁকি নেওয়া আর বুঝে শুনে ঝুঁকি নেওয়ার মধ্যে তফাৎ আছে। এখানেই কিছু বেসিক কনসেপ্ট পরিষ্কার থাকা দরকার। যেমন ধরুন অ্যাসেট আর লায়াবিলিটি, সম্পদ আর দায়। হ্যাঁ, এটা খুব শোনা যায়। আপনার মালিকানায় যা আছে আর যার একটা আর্থিক দাম আছে, যেমন ধরুন আপনার কেনা শেয়ার বা বাড়ি, এগুলো হলো আপনার সম্পদ বা অ্যাসেট। আচ্ছা। আর যা আপনি অন্যের কাছে দেনা লোন নিয়েছেন, যেমন গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিল, সেগুলো হলো আপনার দায় বা লায়াবিলিটি। আমাদের লক্ষ্য হওয়া উচিত অ্যাসেট বাড়ানো আর লায়াবিলিটি কমানো। পরিষ্কার হলো। আরেকটা কথা খুব শুনি, অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। এটা ঠিক কি ব্যাপার? এটা খুব খুব জরুরি একটা কনসেপ্ট। এর সোজা হলো আজকের ১০০ টাকা যা দাম, ভবিষ্যতের ১০০ টাকার দাম তার চেয়ে কম। কেন? কারণ আজকের ১০০ টাকাটা আপনি কোথাও খাটাতে পারতেন, বিনিয়োগ করে বাড়াতে পারতেন, তাই না? ধরুন ১০ বছর আগে ৫০০ টাকায় যা যা জিনিস পেতেন, আজ কি ঠিক ততটাই পাবেন? না না, একেবারেই না। দাম তো অনেক বেড়ে গেছে। এটাই কি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি? ঠিক ধরেছেন। এই যে সময়ের সাথে সাথে জিনিসের দাম বেড়ে যায় আর টাকার কেনার ক্ষমতা কমে যায়, এটাই হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। হয়তো আগে ১০ টাকা একটা ভালো সিঙাড়া পেতেন, এখন হয়তো ১৫ টাকা লাগে। তাই যখন বিনিয়োগ করছেন, দেখতে হবে রিটার্নটা যেন এই মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যায়, না হলে আসলে কিন্তু আপনার টাকার দাম কমছে। ও, তার শুধু কত রিটার্ন পেলাম সেটা দেখলেই হবে না, ইনফ্লেশন বাদ দিয়ে হাতে কত থাকছে সেটাও জরুরি। একেই কি রিয়েল রেট অফ রিটার্ন বলে? একদম, প্রকৃত রিটার্নের হার। আচ্ছা, এই টাকা বাড়ানোর পথে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কোনটা বলেন তো? মনে হয় এই চক্রবৃদ্ধি সুদ বা পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটা নিয়ে অনেক কথা হয়। ঠিক, অনেকে তো এটাকে দুনিয়ার অষ্টম আশ্চর্যও বলেন। তাই নাকি? কিভাবে কাজ করে এটা? ব্যাপারটা হলো, আপনি শুধু আপনার আসল টাকার ওপর সুদ পাচ্ছেন না, যে সুদটা জমছে সেটার উপরও আবার সুদ পাচ্ছেন, সুদের উপর সুদ। আচ্ছা আচ্ছা। সময় যত যাবে এর এফেক্ট তত বাড়বে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন ১,০০০ টাকা ৯% সরল সুদে রাখলে ৪০ বছরে হবে ৪,৬০০ টাকা। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদে রাখেন, ওটা বেড়ে ৩১,০০০ টাকারও বেশি হয়ে যেতে পারে। অবিশ্বাস্য। অনেকটা সময় ধরে রাখলে তফাৎটা বিশাল।
কিন্তু কত বছরে টাকা ডবল হবে এটা বোঝার কোনো সহজ নিয়ম আছে আন্দাজ করার মতো? হ্যাঁ, একটা মোটামুটি হিসেব করার জন্য রুল অফ 72 খুব কাজের। রুল অফ 72। হ্যাঁ, খুব সোজা। ৭২কে আপনার বার্ষিক সুদের হার দিয়ে ভাগ করুন, যে সংখ্যাটা পাবেন মোটামুটি তত বছরে আপনার টাকা দ্বিগুণ হওয়ার কথা। বাহ! যেমন ধরুন, যদি 8% রিটার্ন আশা করেন, তাহলে আপনার টাকা ডবল হতে আনুমানিক ৭২/8 মানে ৯ বছর লাগতে পারে। এটা কিন্তু একেবারে কাটায় কাটায় মিলবে না, তবে একটা ধারণা পাওয়ার জন্য দারুণ। দারুণ টিপস তো। আচ্ছা, এইসব ধারণাগুলো তো বুঝলাম, কিন্তু এগুলোকে একসাথে কাজে লাগিয়ে একটা প্ল্যান বানানো, সেটাও তো খুব জরুরি। ওটাই কি ফিন্যান্সিয়াল প্ল্যানিং? ঠিক তাই। আর্থিক পরিকল্পনা বা ফিন্যান্সিয়াল প্ল্যানিং মানে শুধু টাকা জমানো বা এখানে ওখানে ইনভেস্ট করা নয়। তাহলে এটা হলো আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলো কি সেগুলো আগে ঠিক করা। কবে বাড়ি কিনতে চান, অবসরের জন্য কত টাকা দরকার, এইসব। তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পথ তৈরি করা, মানে একটা রোডম্যাপ বানানো। একদম। ওয়ারেন বাফেটের ওই কথাটা মনে করুন না, খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পর যা বাঁচে তা খরচ করো। হ্যাঁ হ্যাঁ, খুব বিখ্যাত কথা। আয় সঞ্চয় ইজিক্যালস টু ব্যয়। ঠিক, মানে আয় থেকে আগে সঞ্চয় বা বিনিয়োগের টাকাটা সরিয়ে ফেলুন, তারপর বাকিটা দিয়ে খরচ চালান। তার মানে লক্ষ্য ঠিক করাটা খুব দরকারি। এই লক্ষ্যগুলো কেমন হওয়া উচিত? মানে শুধু অনেক টাকা চাই ভাবলে তো হবে না। না না, লক্ষ্যগুলো হতে হবে স্মার্ট। আচ্ছা, মানে এস মানে স্পেসিফিক, সুনির্দিষ্ট, এম মানে মেজারেবল, পরিমাপযোগ্য, এ মানে অ্যাচিভেবল, অর্জনযোগ্য, আর মানে রিয়েলিস্টিক, বাস্তবসম্মত, আর টি মানে টাইম বাউন্ড, সময়ভিত্তিক। ও আচ্ছা। একটা উদাহরণ দেবেন? ধরুন, শুধু বাড়ি কিনব না ভেবে যদি ভাবেন আগামী 10 বছরের মধ্যে কলকাতায় একটা 2 বেডরুমের ফ্ল্যাট কিনব, যার জন্য ডাউন পেমেন্ট লাগবে 20 লক্ষ টাকা, তাহলে এটা একটা স্মার্ট লক্ষ্য হলো। এটা অনেক বেশি ক্লিয়ার। এর জন্য প্রতি মাসে কত জমাতে হবে সেটা হিসেব করা সহজ। ঠিক। এবার যখন আপনি বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, তখন কোন জিনিসগুলো মাথায় রাখবেন? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কি দেখে বিনিয়োগ করব? মূলত 3টে জিনিস, 3টে স্তম্ভ বলতে পারেন। সেফটি বা নিরাপত্তা, লিকুইডিটি বা তারল্য, আর রিটার্ন বা লাভ। নিরাপত্তা, তারল্য, রিটার্ন। হ্যাঁ, আপনার আসল টাকাটা কতটা সুরক্ষিত 1 নম্বর। 2, দরকার পড়লে কত সহজে টাকাটা হাতে ফেরত পাবেন, মানে তারল্য কেমন। আর 3, সেখান থেকে কি রকম লাভ আশা করছেন। আচ্ছা, মজার ব্যাপার হলো এই 3কে জিনিসই খুব বেশি পরিমাণে একসাথে পাওয়া কিন্তু মুশকিল। তাই নাকি? হ্যাঁ, যেখানে রিটার্ন খুব বেশি সেখানে হয়তো ঝুঁকিও বেশি আর টাকা জট করে তোলাও যায় না হয়তো। আবার যেখানে খুব নিরাপদ সেখানে হয়তো রিটার্নটা বেশ কম। তাই নিজের প্রয়োজন আর কতটা ঝুঁকি নিতে পারবেন সেটা বুঝে এই 3টের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। বুঝেছি। দারুণ একটা আলোচনা হলো কিন্তু। তাহলে আমরা শুরু করেছিলাম সঞ্চয় আর বিনিয়োগের তফাৎ দিয়ে, তারপর অর্থের সময় মূল্য, মুদ্রাস্ফীতি কেন জরুরি, চক্রবৃদ্ধি সুদের জাদু, হ্যাঁ, রুল অফ 72 এর মতো সহজ নিয়ম, স্মার্ট লক্ষ্য কি করে বানাতে হয়, আর শেষে বিনিয়োগের ওই 3টে স্তম্ভ, নিরাপত্তা, তারল্য আর রিটার্ন। এই বেসিকগুলো জানা থাকলে কিন্তু টাকা পয়সার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। নিঃসন্দেহে এগুলোই হলো পার্সোনাল ফিন্যান্স ম্যানেজমেন্টের একেবারে গোড়ার কথা, কিন্তু খুব খুব জরুরি। আলোচনার শেষে একটা কথা ভাবছি, বিনিয়োগের ক্ষেত্রে তো সবসময় বলা হয় যে সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই, মানে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনা দরকার। খুব জরুরি। তো এই ভাবনাটা থেকেই আজকের আলোচনা শোনার পর নিজেদের আর্থিক সুরক্ষায় একটু বৈচিত্র্য আনতে খুব ছোট হলেও একটা নির্দিষ্ট পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, এটা না হয় শ্রোতারাই একটু ভাবুন।